ডক্টর মোহাম্মদ ইউনূস ইন্ডিয়ার সবচেয়ে যে ক্ষতিটা করেছে সেটা হচ্ছে যে তার যে গোয়েন্দা নেটওয়ার্ক, রয়ের যে গোয়েন্দা নেটওয়ার্ক, যে এখানে সামরিক বাহিনীতে ছিল, প্রশাসনে ছিল, পুলিশে ছিল বা অন্যান্য সকল ক্ষেত্রে সমস্ত নেটওয়ার্ক সে তছনছ করে দিয়েছে। দিল্লির কুটচালকে পরাভূত করে আরেকটি প্রতি বিপ্লবী পদক্ষেপ সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ গত কয়েকদিনে প্রতিহত করতে পেরেছে। শেখ হাসিনা পলায়নের পর থেকে দিল্লি অব্যাহতভাবে এই অপচেষ্টা করে চলেছে। সরকারের অস্তিত্ব বিলীন, দেশের 90% আর্মির দখলে চলে গিয়েছে। এবার সরকারিভাবে ঘোষণা করলো বাংলাদেশি সেনা। দর্শক, দিল্লির কুটচালকে পরাভূত করে ধ্বংস করে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন ডক্টর ইউনূস। এতে করেই ভারত চাইছেন ডক্টর ইউনূসকে যত তাড়াতাড়ি সরানো যায় সেটি। বিশেষ করে বাংলাদেশের 3 বাহিনীর প্রধান সহ 3 বাহিনীতে যে সকল রয়ের এজেন্টরা গুপ্তচর হিসেবে কাজ করত, সে সকল রয়ের এজেন্টদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসছেন। আর এতেই যেন ভারতের মাথা খারাপ হয়ে গিয়েছে, তাই তারা নতুন সিদ্ধান্ত নিয়েছে। কি সিদ্ধান্ত, চলুন দেখি। ডক্টর মোহাম্মদ ইউনূস ইন্ডিয়ার সবচেয়ে যে ক্ষতিটা করেছে সেটা হচ্ছে যে তার যে গোয়েন্দা নেটওয়ার্ক, রয়ের যে গোয়েন্দা নেটওয়ার্ক, যে এখানে সামরিক বাহিনীতে ছিল, প্রশাসনে ছিল, পুলিশে ছিল বা অন্যান্য সকল ক্ষেত্রে সমস্ত নেটওয়ার্ক সে তছনছ করে দিয়েছে। এই নেটওয়ার্কের সঙ্গে যে সমস্ত যুক্ত যারা ছিল তারা অধিকাংশই পালিয়ে গেছে, ভয়ে পালিয়ে গেছে। আর বাকি যারা ছিল তারা ইতিমধ্যে বহিষ্কৃত হয়েছে বিভিন্ন জায়গা থেকে। ফলে যেহেতু সামরিক বাহিনী একটা তারা নেটওয়ার্কের মধ্য দিয়ে কাকে কাকে প্রমোশন দেবে, কারা তাদের লোক, এই ধরনের একটা তারা চর্চা করছিল। অর্থাৎ উপরের দিকে যত প্রমোশন তত বেশি ইন্ডিয়ার কানেকশন থাকতে হবে, প্রশাসনেও তাই, পুলিশেও তাই। এমনি বলা হচ্ছে না যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষগুলো আস্তে আস্তে গুরুত্বপূর্ণ পদে আসছে, বা মানে হিন্দু ধর্মের বাইরেও অন্যান্যরা, মানে অর্থাৎ যারাই ভারতমুখী, যারাই ভারতের ওই রয়ের সাথে সংযোগ স্থাপন করছে বা গোয়েন্দা সংস্থার নেটওয়ার্কের মধ্যে আসছে, তাদেরই উন্নতি হচ্ছে, তাদেরই নিরাপত্তা নিশ্চিত হচ্ছে। এই জায়গাটা ইউনূস একদম তছনছ করে দিয়েছে এবং এটাই হচ্ছে সবচেয়ে বড় ক্ষিপ্ত করে তুলেছে মোদী সরকারকে। বা ভারত সবচেয়ে বেশি রুষ্ট হয়েছে এই কারণে যে বাংলাদেশের যে রাজনৈতিক, সামরিক বা অন্যান্য বিষয়গুলি দিয়ে তারা নিয়ন্ত্রণ করবে, সেই নিয়ন্ত্রণ করার মতন আর কোনো খুঁটি তাদের কাছে থাকছে না। সেই জায়গায় তারা আশঙ্কা করছে যে ISI নিয়ন্ত্রণ করবে বা চীন নিয়ন্ত্রণ করবে, তাহলে ভারত কোথায়? তাহলে সবসময় যে ভারতের যে একটা একদম প্রভাব থাকবে প্রশাসনে, পুলিশে, সামরিক বাহিনীতে, সেটা তো আর থাকছে না। এই নেটওয়ার্কটা ধ্বংস হওয়াটাই হচ্ছে কাল হয়েছে ইউনূস সরকারের জন্য বা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য, যেই কারণে ভারত একেবারে কথায় কথায় মানে মনে প্রাণে সর্বোচ্চভাবে চেষ্টা করছে যে ইউনূসকে কিভাবে উৎখাত করা যায়, ইউনূসকে কিভাবে পদানত করা যায়। এই হচ্ছে একটা মানে বিষয়, যার কারণে ডক্টর ইউনূস সাম্প্রতিক সময় সীমান্তে আগ্রাসন বা বাণিজ্যে, অর্থনীতিতে যে ধরনের প্রতিবন্ধকতা তৈরি করছে, সেই ক্ষেত্রে সফল না হলেও অন্তত একটা ক্ষেত্রে তিনি সফল হয়েছেন, যে ভারতীয় যে রয়ের যে নেটওয়ার্ক সেটা একদম তছনছ করছে। এবং এই কারণেই ভারত একদম খুবই অ্যাগ্রেসিভলি চাচ্ছে যে কোনো ভাবে হোক না কেন ইউনূসকে হটাইতে হবে। ইউনূসকে হটানোর পর যদি অন্য কোনো রাজনৈতিক শক্তি আসে, তাহলে অন্তত তাদের উপর ভর করে আস্তে আস্তে সে তার আগের সেই পুরোনো নেটওয়ার্ক গুলো স্থাপন করতে পারবে। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন যে ডক্টর ইউনূসের যেই কার্যক্রম, সেখানে কিভাবে রকে বের করে দেওয়া হয়েছে সেটির সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনলেন আপনারা। এবার আপনাদেরকে গুরুত্বপূর্ণ আরও একটি ভিডিও দেখাবো, যেখানে ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে ডক্টর ইউনূসের যে মন্তব্য কিংবা ডক্টর ইউনূস ভারতকে যেভাবে দেখছেন, বিস্তারিত দেখাবো। দিল্লির কুটচালকে পরাভূত করে আরেকটি প্রতি বিপ্লবী পদক্ষেপ সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ গত কয়েকদিনে প্রতিহত করতে পেরেছে। শেখ হাসিনা পলায়নের পর থেকে দিল্লি অব্যাহতভাবে এই অপচেষ্টা করে চলেছে। গত বছর ফ্যাসিস্ট সরকারের পতনের পর ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থের ঊর্ধ্বে উঠে সকলে মিলে দেশ পুনর্নির্মাণের জন্য সর্বস্তরের জনগণের মধ্যে যে উদ্দীপনা এবং ত্যাগের মানসিকতা আশা করা গিয়েছিল,
দুর্ভাগ্যজনকভাবে সেটি বিপ্লব পরবর্তী বাংলাদেশে দেখা যায় নাই। ভারতীয় দালাল গোষ্ঠী বহির্ভূত সংখ্যাগরিষ্ঠ জনগণের ভেতরকার বৃহত্তর ঐক্য সকলের ভুলে বেশি দিন ধরে রাখা সম্ভব হয়নি। আশ্চর্যজনকভাবে গত 9 মাসে ডক্টর ইউনূস সরকারকে ছোট বড় মিলে প্রায় 300 আন্দোলন মোকাবেলা করতে হয়েছে। আমি যখন এই মন্তব্য প্রতিবেদন লিখছি তখনও রাজধানীতে গোটা 6 আন্দোলন চলছে। যে কোনো সরকারের পক্ষেই এই ধরনের অরাজক পরিস্থিতি সামাল দেওয়া কঠিন। এটি আমাদের সার্বিক দেশপ্রেমেরও লক্ষণ নয়। অনেকে যুক্তি দেওয়ার চেষ্টা করেন 15 বছরের পুঞ্জীভূত ক্ষোভের কারণে এই বিস্ফোরণ। আমার কাছে মনে হয় এটি জাতি হিসেবে আমাদের স্বার্থপরতার বহিঃপ্রকাশ। জাতির বৃহত্তর লক্ষ্য অর্জনে দেশের জনগণকে যে ধৈর্যশীল এবং ঐক্যবদ্ধ রাখা গেল না, এই ব্যর্থতার দায় প্রধানত সরকার এবং রাজনৈতিক দলসমূহের। প্রথমে সরকার পক্ষ দিয়েই ভুলগুলো বিশ্লেষণের চেষ্টা করছি। 5 আগস্টের পর সংবিধান স্থগিত করে বিপ্লবী সরকার কিংবা জাতীয় সরকার গঠন না করাটাই বিসমিল্লাতেই গলদ হয়েছে। এই অপরিণামদর্শী সিদ্ধান্তের ফলে আজ পর্যন্ত বঙ্গভবনে একটি টাইম বোম রেখে দেওয়া হয়েছে। হাসিনার রেখে যাওয়া 5 সংবিধানের প্রতি কোন কোন মহলের প্রেমের কারণে এই ধরনের সংকটের সৃষ্টি হয়েছে। এরপর বিভিন্ন সময় অনভিজ্ঞ এবং তরুণ উপদেষ্টাদের কার্যকলাপ সরকারে কেবল সংকট বৃদ্ধি করেনি, অতি দ্রুত জুলাই ঐক্যের ফাটলও ধরিয়েছে। একজন তরুণ উপদেষ্টা তার বুদ্ধিবৃত্তিক পারঙ্গমতা এবং সেকুলার সুশীলত্ব প্রমাণ করতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারি পদের সাথে একেবারেই বেমানান সব পোস্ট দিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি করে পরে আবার সেগুলো মুছে দিয়েছেন। ভারতীয় এজেন্টদের সাম্প্রতিক প্রতি বিপ্লবী অস্থিরতা সৃষ্টির প্রয়াসকালে সেই তরুণ উপদেষ্টা তার কৃতকর্মের জন্য বিলম্বে হলেও দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু এর মধ্যে সর্বনাশ যা হওয়ার সেটা হয়ে গিয়েছে। অপর একজন বিদেশ থেকে আগত উপদেষ্টা ডক্টর ইউনূস পদত্যাগ করবেন কি করবেন না সেই সম্পর্কে তার এখতিয়ারের বাইরে গিয়ে পোস্ট দিয়েছেন এবং সমালোচনার মুখে সেটি প্রত্যাহার করেছেন। পোস্ট প্রত্যাহার করতে গিয়ে তিনি এক ব্যাখ্যায় বলেছেন যে পোস্টটির বক্তব্য তার একান্তই ব্যক্তিগত ছিল। উপদেষ্টা সরকারি চেয়ারে বসে যে এই সমস্ত বিতর্কিত এবং ব্যক্তিগত পোস্ট দেয়া যায় না, এই সাধারণ জ্ঞান কি এই সব কথিত মেধাবীদের নেই? এছাড়া মাত্র 9 মাসের মধ্যে কয়েকজন উপদেষ্টার ব্যক্তিগত সহকারীদের বিরুদ্ধে দুর্নীতির এমন গুরুতর অভিযোগ উঠেছে যে দুদক অভিযুক্তদের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করতে বাধ্য হয়েছে। তাদের বিদেশ যাত্রার উপর বিধিনিষেধও আরোপ করা হয়েছে। রহস্যজনক করিডোর নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা একরকম ঘোষণা দেওয়ার পর নিরাপত্তা উপদেষ্টা তার একেবারে উল্টো কথা বললেন। উপদেষ্টাদের এই জাতীয় দায়িত্বজ্ঞানহীনতা, বালখিল্য আচরণ এবং তাদের ব্যক্তিগত সহকারীদের দুর্নীতির ফলে সরকারের ভাবমূর্তি ভয়ানকভাবে ক্ষুণ্ণ হয়েছে এবং ডক্টর ইউনূস নিজে দুর্বল হয়েছেন। উপদেষ্টাদের বালখিল্যতার আরো উদাহরণ দিয়ে আমার লেখাটিকে দীর্ঘ করতে চাচ্ছি না। সেই সাথে নির্বাচনের একটি রোড ম্যাপ ঘোষণায় অহেতুক বিলম্ব পরিস্থিতিকে আরো জটিল করেছে। রাজনৈতিক ও প্রশাসনিক অনভিজ্ঞতার কারণে এই লেজে গোবরে অবস্থা সৃষ্টি হয়েছে। দেশে ভারতের পরিকল্পনাক্রমে প্রতি বিপ্লব ঘটানোর সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য বৃহত্তর রাজনৈতিক দল বিএনপিকেও দায় নিতে হবে। এটা সবারই বদ্ধমূল ধারণা যে আগামী নির্বাচনে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। একবার সামরিক শাসক ছিল জিয়াউল হক, সে কিন্তু আর্মি ম্যান ছিল, ছোট ছোট চুল রাখতো। তো সে আইসে নিয়ে বলছে আমি কিন্তু খুব শিগগিরই নির্বাচন দিয়ে দেবো, তারপরে আর দেয় না। এখন তার এখানে এক নাপিত চুল কাটতে যায় নিয়মিত, আর্মিও তো 7 দিন 10 দিন পর পর কাটে, চুল কাটতে যায়, যে নাপিত বলে কি যে স্যার ইলেকশন কবে দিবেন? জিয়াউল হক কিছু বলে টলে না। তো আশেপাশে কয়েকজন লোক শুনছি, এই তুমি প্রতিদিন একই প্রশ্ন করো কেন? ওই কি স্যার ওনার চুল তো ছোট ছোট, ওই ইলেকশন কবে দিবেন বললে পরে চুলগুলি খাড়ায় যায়, তখন আমার কাটতে সুবিধা হয়। আপনি অনেক কিছু করে ফেলাবেন, কে করবে? একজন লোক করবে, একজন জ্ঞানী লোক নিয়ে আসবেন, বিদেশ থেকে হায়ার করে নিয়ে আসবেন, অনেক কিছু করবেন, দিবেন, তারপর সেটা বাস্তবায়ন করবে কি? সেই সরকারের কাছে কিন্তু আলটিমেটলি যাবেন। তো সরকারটা গঠন করাই হলো কি সবচেয়ে বড় কথা, এবং সেই সরকারটা হবে